ভূতের ভয়ে বেহাল দশা করে ফেললো সার্থক স্রোতের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই সার্থক আয়শার কাছে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ রে আয়শা, তোর কাছে কোনো সাদা শাড়ি আর নূপুর হবে রে? তখন এই কথা বলা মাত্র আয়শা বলতে থাকে যে কেন রে দাদাভাই, হঠাৎ করে তোর আবার এসবে কিসের প্রয়োজন পড়ে গেলো বলতো? ও আচ্ছা, নিশ্চয়ই তুই বউয়ের পায়ে এই পায়েলগুলো পরাবি বিধেই তুই এরকম করছিস, তাই তো? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোকে এত কৈফিয়ত দিতে যাবো কেন আমি বলতো? তোর কাছ থেকে যেটা চেয়েছি তুই বরঞ্চ আমাকে সেটাই দে। ওদেরকে এই কথা বলা মাত্র আয়শা কোনোরকম কোনো প্রশ্ন না করে যখন সার্থককে সেই জিনিসগুলো দিয়ে দেয়, ঠিক সেই সময় সার্থক নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে বলতে থাকে যে এই জিনিসগুলোই আজ রাতে সব থেকে বেশি আমাকে কাজে দিবে স্রোতকে ভয় দেখানোর জন্য। ওদিকে রাত হওয়া মাত্রই যখন কাল রাত্রির নিয়ম রীতি মেনে স্রোত সার্থকের রুমে ঘুমিয়ে পড়ে, ঠিক সেই সময় আয়শা হঠাৎ করেই স্রোতের পেছন থেকে উঠে ওর বরের কাছে ছুটে যায় আর বলতে থাকে যে স্রোত বৌদি ঘুমিয়ে পড়েছে, আমার মনে হয় না যে ও আর জায়গায় উঠবে। ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আয়শা, তুই নিজের ভুলে কত বড় যে একটা ফাঁদে ফেলে দিতে চলেছিস স্রোতকে, তুই সেটা নিজেও জানিস না। ওদিকে কথা বলা মাত্র সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সার্থক হঠাৎ করে স্রোতের ঘরে এসে পড়ে আর সাদা শাড়ি পরে যখন পায়েলের আওয়াজ দিয়ে ছন ছন করতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোতের ঘুম ভেঙে যায়। স্রোত বলতে থাকে যে কী ব্যাপার, এই বাড়িতে কি আবার কোনো ভূত টুত আছে নাকি? ওরা কি ঘোরাফেরা করে নাকি রাত হওয়া মাত্র? কোনোদিনও তো আমি এই বাড়িতে রাতে থাকিনি, তাহলে নিশ্চয়ই আমি জানতে পারতাম আগে থেকে, অন্তত সাবধানতা অবলম্বন করতে পারতাম। কিন্তু এখানে তো আমার পাশে কাউকে দেখছি না, আয়শাটাও কোথাও যেন একটা চলে গিয়েছে, ও নির্ঘাত ওর বরের কাছে ছুটে গিয়েছে। এখন আমি কি করবো? এবার যদি ভূত আমার উপর আক্রমণ করে তখন আমি কি করে নিজেকে বাঁচাবো? দেখি কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে হায় ভগবান, তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো, এছাড়া এই রুমে তো আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি না। ওদিকে খাটের তলায় লুকিয়ে পড়ে সার্থক আর বলতে থাকে যে বেশ হয়েছে, এবার তোমাকে আমি জব্দ করতে পেরেছি, কারণ বেশ চ্যাটাং চ্যাটাং কথা বলো, আমার বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ করো আর তোমার দিদিভাইয়ের সাথে হাসি ঠাট্টা করো আমাকে নিয়ে, এবার দেখো তোমাকে কি করে মজা দেখায়। ওদিকে এই কথা বলা মতো সার্থক তখন আবারও পায়েলের ছন ছন শব্দ দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না, আর যাই হোক না কেন এক মুহূর্ত আর এই রুমে থাকা যাবে না, আমাকে এক্ষুনি রুম ছেড়ে চলে যেতে হবে। ওদিকে সার্থক বলতে থাকে যে এই যাই মেয়েরা যদি একবার এই রুম থেকে বেরিয়ে যায় তাহলে আমি ভয় দেখাবো কাকে? আর খাটের তলায় লুকিয়ে থাকলে তো এরকম করে ও এই ঘর থেকে পালিয়ে যাবে, তখন তো লোক জড়ো করে ফেলে আমিই বিপদে পড়ে যাবো। ওদিকে সার্থক হঠাৎ করেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ছায়া দেখানো মাত্রই সার্থককে দেখে স্রোত আরও বেশি চমকে ওঠে আর ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে আমি কাকে এখন ফোন করতে পারি, একবার ক্যাশাকে ফোন করবো। ওদিকে স্রোতের ফোনটা আগে থেকে সার্থক লুকিয়ে ফেলার ফলে স্রোত কারোর সাথে কোনোরকম কোনো যোগাযোগ না করতে পেরে স্রোত যখন চাদর মুড়ি দিয়ে আতঙ্কিত হয়ে ঘুমিয়ে পড়ে, ঠিক সেই সময়ই সার্থক বলতে থাকে যে আজকের মতন এতটুকু ডোজই রইলো, তারপরে কাল যখন তুমি পাগলের মতন লোকের সামনে এই ভূতের গল্পটা বলবে না, তখন দেখবে লোক হাসাহাসি হবে, তখন আমার প্রতিশোধ নেওয়াটা পূর্ণ হয়ে যাবে। ঠিক এই কথা বলার মতো সকাল হতে না হতেই আয়শা এসে স্রোতকে বলতে থাকে যে আচ্ছা, কালকে তোমার ঘুমোতে কোনো রকম অসুবিধা হয়নি তো? তুমি তো ঘাবড়াচ্ছ কেন বলো তো, কী হয়েছে? স্রোত বলতে থাকে যে আচ্ছা আয়শা, তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? তুমি তো খুব ভালো করে জানো যে এই নতুন জায়গা আমার একদমই ঘুম হচ্ছিল না, তার থেকেও বড় কথা তুমি আমাকে একা ঘরে ফেলে রেখে চলে গেছো। তুমি জানো কাল রাতে এই ঘরে ভূত এসেছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।